একটি আইডিয়া নিয়ে বাজারে নামলেন। আপনার এই ছোট্ট এবং সাধারণ আইডিয়াটিকে সবাই উপহাস করলো। তারা জিজ্ঞেস করলো, কে আপনি, আপনার সামর্থ্য কি? কিন্তু আপনি লেগে রইলেন। ধীরে ধীরে সেই আইডিয়াটি একটি বিপ্লবে পরিণত হলো এবং দেশের লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিল। হ্যাঁ, জোম্যাটোর সাথে ঠিক এমনটাই হয়েছে। এই কোম্পানিটি শুধুমাত্র রেস্টুরেন্টের মেনু সংগ্রহ করে অনলাইনে আপলোড করত। কেউ ভাবেনি যে একদিন এটি ভারতের বিলিয়ন ডলার ইউনিকর্ন হয়ে উঠবে। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? এর পেছনের কৌশলগুলো কি কি ছিল? কি মার্কেটিং হ্যাক ব্যবহার করে জোম্যাটো, সুইগি, উবার ইটস এর মতো বড় কোম্পানিগুলোকে পিছনে ফেলে দিল? সেই গোপন রহস্যটি কি ছিল যা জোম্যাটো বুঝতে পেরে পুরো খাদ্য শিল্পকে বদলে দিয়েছে? এই ভিডিওটা শুধুমাত্র একটি সাধারণ সাফল্যের গল্প নয়, এটি আপনার জন্য একটি ব্লুপ্রিন্ট যা দেখাবে কিভাবে একটি সাধারণ আইডিয়া, সঠিক মার্কেটিং এবং সামান্য সৃজনশীলতার মাধ্যমে একটি বিলিয়ন ডলারের সাম্রাজ্য তৈরি করা যায়। তো প্রস্তুত হন, কারণ যা আপনি দেখতে চলছেন তা আপনার চিন্তা ভাবনাকে সম্পূর্ণরূপে বদলে দেবে। চলুন জোম্যাটোর অবিশ্বাস্য সাফল্যের গভীরে ডুব দেওয়া যায়। একটি সাধারণ সমস্যার সমাধানে গল্পটা শুরু হয় 2008 সালে, যখন দীপেন্দ্র গোয়েল এবং পঙ্কজ চাড্ডা, আইআইটি দিল্লির দুই তরুণ গ্রাজুয়েট, একটি সাধারণ পর্যবেক্ষণ থেকে একটি যুগান্তকারী আইডিয়া নিয়ে আসে। তারা তখন গুরগাঁওতে বেন অ্যান্ড কোম্পানিতে চাকরি করতেন। অফিসে প্রতিদিন দুপুরের খাবারের সময় একটা সমস্যা হতো, ক্যান্টিনের কাছে রেস্টুরেন্টের মেনু দেখার জন্য দীর্ঘ লাইন লেগে থাকতো এবং সব কর্মচারীর মূল্যবান সময় নষ্ট হতো। তখনই দীপেন্দ্রের মাথায় একটি আইডিয়া আসে, যদি আমরা এই সব রেস্টুরেন্টের মেনু স্ক্যান করে অনলাইনে আপলোড করে দেই। আইডিয়াটি খুব সহজ ছিল, কিন্তু এটি এমন একটি দৈনন্দিন সমস্যার সমাধান করছিল যা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সম্মুখীন হয়। এই সাধারণ আইডিয়াটা থেকেই জন্ম নেয় ফুডিবে। হ্যাঁ, জোম্যাটোর আসল নাম ছিল ফুডিবে। এর ফলে ব্যবহারকারীদের অনেক সময় বেঁচেছিল এবং রেস্টুরেন্ট মালিকরাও বেশি বেশি গ্রাহক পাচ্ছিলেন। এটি উভয় পক্ষের জন্য একটি উইন উইন সিচুয়েশন ছিল। শুরুতে দীপেন্দ্র এবং পঙ্কজ নিজেদের ছুটির দিনে রেস্টুরেন্টে গিয়ে মেনু সংগ্রহ করতেন এবং ছবি তুলতেন। কয়েক মাসের মধ্যেই ফুডিবে গুরগাঁওতে খুব জনপ্রিয় হয়ে ওঠে। মানুষজন এই সেবাটি খুব পছন্দ করে। এই প্রাথমিক সাফল্য দেখে তারা দিল্লি এনসিআর অন্যান্য শহরেও তাদের পরিষেবা প্রসারিত করা শুরু করে। এই সময়ে ফুডিবে সরাসরি কোনো অর্থ উপার্জন করছিল না, কারণ এটি একটি ফ্রি পরিষেবা ছিল। তাহলে তারা কিভাবে অর্থ উপার্জন করবে? এখানেই একজন স্মার্ট উদ্যোক্তার কৌশল আসে। প্রথমে দর্শক তৈরি করুন, অর্থ পরে আসবে। 2010 সালে যখন ফুডিবের জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যায়, তখন কোম্পানিটি তার প্রথম ফান্ডিং রাউন্ড ইনফোএজ থেকে সংগ্রহ করে, যা নকরি.com এর মূল কোম্পানি। প্রথমবারের মতো তারা $1 মিলিয়ন সিড ইনভেস্টমেন্ট পায়। এই ইনভেস্টমেন্টের সাথে সাথে ফুডিবের নাম পরিবর্তন করে রাখা হয় জোম্যাটো। প্রশ্ন হলো, কেন নাম জোম্যাটো রাখা হলো? দীপেন্দ্র এবং তার দল চেয়েছিলেন যে কোম্পানিটির নাম খুব অনন্য, আকর্ষণীয় এবং মনে রাখা সহজ হোক। ফুডিবের নাম শুনে লোকেরা ইবে এর সাথে বিভ্রান্ত হয়ে যেত। তাই একটি ব্রেইনস্টর্মিং সেশনের পর জোম্যাটো নামটি চূড়ান্ত করা হয়, যা টমেটো এর সাথে দারুণ মিলে যায় এবং তাৎক্ষণিকভাবে আকর্ষণীয় মনে হয়। নাম পরিবর্তনের পর জোম্যাটো খুব দ্রুত বিস্তার লাভ করতে শুরু করে। এটি আর শুধু গুরগাঁও বা দিল্লির কোম্পানি ছিল না, এটি মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং দেশের অন্যান্য বড় শহরে ছড়িয়ে পড়ে। সব জায়গায় মানুষ এই নতুন প্ল্যাটফর্মের ভক্ত হয়ে ওঠে, কারণ জোম্যাটো প্রতিটি খাদ্যপ্রেমীর জীবনকে খুব সহজ করে দিয়েছিল। কিন্তু এটি ছিল কেবল শুরু। এরপর যা ঘটেছিল তা পুরো খাদ্য শিল্পকে বদলে দিয়েছে। জোম্যাটো এখন শুধু একটি অনলাইন মেনু ওয়েবসাইট ছিল না, এটি একটি বিপ্লবী প্ল্যাটফর্ম হয়ে উঠতে যাচ্ছিল, যার আসল খেলাটি শুরু হতে চলেছে। কি ছিল সেই পরবর্তী পদক্ষেপ এবং কিভাবে একটি ছোট স্টার্টআপ এত বড় প্রতিযোগিতাকে পরাজিত করতে পারলো? চলুন এখন গল্পের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়ের দিকে এগিয়ে যাই। মার্কেটিং কৌশল। মিম এবং জনপ্রিয়তার শক্তি। 2018 সালে জোম্যাটো এমন একটি কৌশল গ্রহণ করে যা পুরো মার্কেটিং গেমটাই বদলে দেয়। এই কৌশলটি ছিল মিমের শক্তি এবং দর্শকের সাথে সত্যিকারের সংযোগ স্থাপন করার ক্ষমতা। মিমের আসল অর্থ হলো সাংস্কৃতিক সংযোগ, সম্পর্কিত কন্টেন্ট এবং একটি আবেগ যা দর্শকের মনকে তাৎক্ষণিকভাবে ছুঁয়ে যায়। জোম্যাটো এই ধারণাটি বুঝতে পেরে মিমকে তাদের মার্কেটিং এর মূল কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলে। এখন জোম্যাটোর প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্ট শুধু একটি বিজ্ঞাপন ছিল না, বরং বিনোদনও ছিল। মানুষের মনে হতোই না যে জোম্যাটো তাদের কিছু বিক্রি করছে। জোম্যাটোর টুইট এবং ইনস্টাগ্রাম পোস্টগুলি ভাইরাল হতে শুরু করে, কারণ তারা বাস্তব জীবনের পরিস্থিতিগুলোকে সৃজনশীলভাবে মিমে রূপান্তরিত করেছিল। উদাহরণস্বরূপ, যখনই আইপিএল বা ক্রিকেট বিশ্বকাপ হতো, জোম্যাটো তখনই মিমে স্টাইলে টুইট করা শুরু করে দিত, যেমন ম্যাচ জেতার আনন্দে আজ পার্টি আমার পক্ষ থেকে, জোম্যাটো প্রোমো কোড জিতলো। এমন সম্পর্কিত এবং হাস্যরসাত্মক কন্টেন্ট মানুষকে জোম্যাটোকে অনুসরণ করতে এবং বন্ধুদের সাথে তাদের মিম শেয়ার করতে বাধ্য করে। এই দ্রুত মিম তৈরির কারণে জোম্যাটো সবসময় ট্রেন্ডিং এ থাকে এবং ব্র্যান্ডের সচেতনতা ক্রমাগতই বাড়তে থাকে। মিম মার্কেটিং এর একটি বড় গোপন রহস্য হলো দর্শকের ব্যস্ততা। জোম্যাটো তাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ারদের সাথে নিয়মিত ইন্টারঅ্যাক্ট করা শুরু করে। যদি কেউ জোম্যাটোকে মজার মন্তব্য
করতো, জোম্যাটো তার সমান মজার উত্তর দিত। এই মিম মার্কেটিং এবং সম্পর্ক স্থাপনের কারণে জোম্যাটোর ডাউনলোড, অর্ডার এবং দৈনন্দিন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায় উত্তরোত্তর বৃদ্ধি ঘটে। 2019 সাল নাগাদ জোম্যাটোর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি কেবল একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট নয়, বরং একটি ডিজিটাল বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছিল। কিন্তু জোম্যাটো এখানেই থেমে থাকার ছিল না। মিমের শক্তি ছিল কেবল প্রথম ধাপ। বিগ বাজেট ক্যাম্পেইন এবং সেলিব্রিটি মার্কেটিং যখন বাজারে সুইগি, উবার ইটস এবং অন্যান্য প্রতিযোগিতার পূর্ণ শক্তিতে প্রবেশ করে, তখন জোম্যাটো বুঝতে পারে যে শুধু মিম এবং মজার টুইট দিয়ে কাজ চলবে না। এখন সময় ছিল পরবর্তী স্তরে যাওয়ার, অর্থাৎ বড় বাজেট ক্যাম্পেইন এবং সেলিব্রিটি মার্কেটিং এর মাধ্যমে গণ আকর্ষণ অর্জন করার। 2021 সালে জোম্যাটো একটি যুগান্তকারী ক্যাম্পেইন চালু করে, যার নাম ছিল হার কাস্টমার হার স্টার। প্রত্যেক গ্রাহকই তারকা। এই ক্যাম্পেইনে তারা বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে আসে। বিজ্ঞাপনে দেখানো হয় যে এই বড় তারকারা জোম্যাটোর ডেলিভারি পার্টনারদের জন্য অপেক্ষা করছেন এবং ডেলিভারি পার্টনাররা তাদেরকে চিনতেই পারছে না, কারণ তাদের মনোযোগ শুধু গ্রাহকের সন্তুষ্টির উপর। এই ক্যাম্পেইনটি তাৎক্ষণিকভাবে হিট হয়, কারণ এতে একটি খুব শক্তিশালী বার্তা ছিল, জোম্যাটোর কাছে প্রতিটি গ্রাহকই একজন সেলিব্রিটি এবং ডেলিভারি পার্টনারদের জন্য প্রতিটি অর্ডারই সমান গুরুত্বপূর্ণ। এই সময়ে কোভিড-19 লকডাউনের সময়ও জোম্যাটো খুব সক্রিয় ভূমিকা পালন করে। ডেলিভারি পার্টনারদের নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধির দিকে খুব ভালোভাবে নজর রাখা হয়। তারা গ্রাহকদের আশ্বস্ত করার জন্য অনেক মার্কেটিং ক্যাম্পেইনও চালায়। সেফ হ্যাঁ, রিলায়েবল হ্যাঁ, জোম্যাটো হ্যাঁ। এই ক্যাম্পেইনগুলো মানুষের মনে আবেগ জাগিয়ে তোলে এবং জোম্যাটোর প্রতি তাদের বিশ্বাস আরও বেড়ে যায়। 2022 এবং 2023 সালে জোম্যাটো তাদের ব্র্যান্ড ইমেজকে আরও উন্নত করার জন্য সারা ভারত জুড়ে ক্যাম্পেইনে বিনিয়োগ করে। তারা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিভি, আউটডোর হোর্ডিং এর মাধ্যমে তাদের উপস্থিতি খুব শক্তিশালী করে তোলে। প্রতিটি ক্যাম্পেইনের একই বার্তা ছিল বিশ্বাস, নির্ভরযোগ্যতা এবং সুবিধা। জোম্যাটো এখন শুধু একটি খাবার সরবরাহ অ্যাপ ছিল না, বরং একটি দৈনন্দিন জীবনযাত্রার অংশ হয়ে উঠেছিল। তবে এই ক্যাম্পেইনগুলোর সাথে সাথে জোম্যাটোকে আরও একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, আর্থিক চাপ। বিনিয়োগকারীরা এখন লাভজনকতা চাইছিল, কারণ বড় ক্যাম্পেইনের মানে ছিল বড় বিজ্ঞাপনের খরচ। একটি জিনিস যা জোম্যাটো অসাধারণভাবে করে তা হলো পার্সোনালাইজেশন। আপনি যখনই অ্যাপটি খোলেন তখন সুপারিশগুলি আপনার অতীতের অনুসন্ধান, পছন্দের খাবার, স্থান এবং বাজেট অনুযায়ী দেখায়। এই কৌশলটি গ্রাহকের সাথে আবেগীয়ভাবে সংযোগ স্থাপন করে, কারণ গ্রাহকের মনে হয় যে জোম্যাটো তার ব্যক্তিগত পছন্দগুলিকেও খুব ভালোভাবে বোঝে এবং সেগুলোকে গুরুত্ব দেয়। এবং এখানেই শেষ নয়, জোম্যাটোর মূল্য নির্ধারণের কৌশলও তাদের মার্কেটিং এর একটি শক্তিশালী স্তম্ভ। জোম্যাটোর মেনুতে আপনি কখনোই 300 টাকার মতো সংখ্যা দেখতে পাবেন না, বরং 299 টাকা দেখতে পাবেন। এটা একটি স্মার্ট মূল্য নির্ধারণের কৌশল, যেখানে মনস্তাত্ত্বিকভাবে গ্রাহকের মনে হয় যে তারা কম অর্থ ব্যয় করছে, যদিও পার্থক্য মাত্র 1 টাকার। কিন্তু এই 1 টাকা গ্রাহকের মনকে বিশ্বাস করিয়ে দেয় যে তারা স্মার্ট ভাবে খরচ করছে। এর সাথে জোম্যাটো একটি অনন্য গ্যামিফিকেশন কৌশলও গ্রহণ করেছে, যেমন জোম্যাটো গোল্ড সদস্যতা। এতে গ্রাহকরা মনে করে যে তারা একটি বিশেষ ক্লাবের অংশ, যেখানে তারা অনেক বিশেষ সুবিধা পাচ্ছে। যখনই গ্রাহক এই সদস্যতা নেন, তখন তাদের মনে হয় যে তারা বিশেষ সুবিধাভোগী এবং এই সুবিধাটি সম্পূর্ণভাবে ব্যবহার করার জন্য তাদের বারবার জোম্যাটো থেকেই অর্ডার করা উচিত। এইসব কৌশলগুলিকে একত্রিত করে জোম্যাটো গ্রাহকের মনে একটি খুব শক্তিশালী আবেগিক এবং মনস্তাত্ত্বিক বন্ধন তৈরি করে। এখন কি আপনি বুঝতে পারছেন কেন জোম্যাটোর গ্রাহকরা বারবার অ্যাপটি খোলে এবং তাদের নিজের ইচ্ছায় নয়, বরং জোম্যাটোর ইচ্ছায় অর্ডার করে? জনসাধারণের ধারণা এবং বিতর্ক। যখন একটি ব্র্যান্ড এতটা জনপ্রিয়তা লাভ করে, তখন জনগণের প্রত্যাশা ততটাই বেড়ে যায় এবং তার সাথে দায়িত্ব এবং বিতর্ক। একদিকে যেখানে জোম্যাটোর সৃজনশীলতা এবং সোশ্যাল মিডিয়ার কৌতুকপূর্ণ ভঙ্গি তরুণদের আকর্ষণ করে, কিন্তু কিছু লোক জোম্যাটোর বিতর্কিত মন্তব্যে অসন্তুষ্ট হয়েছে। মনে আছে সেই খাবারের কোনো ধর্ম নেই এই বিবৃতিটি, যখন একজন গ্রাহক বলেন যে ডেলিভারি বয়ের ধর্ম তার ধর্মের থেকে আলাদা এবং সে অর্ডারটি চায় না, তখন জোম্যাটো উত্তর দিয়েছিল খাবারের কোনো ধর্ম নেই, এটি নিজেই একটি ধর্ম। এই টুইটটি ব্র্যান্ডটিকে রাতারাতি হিরো বানিয়ে দেয়। মানুষজন খোলাখুলিভাবে সমর্থন করে, কিন্তু এর কারণে জোম্যাটোকে অনেক ট্রোলিং এবং সমালোচনার মুখোমুখি হতে হয়। মার্কেটিং, আরওআই এবং আর্থিক দিক। মার্কেটিং যত শক্তিশালী হোক না কেন, ক্যাম্পেইন যত ভাইরালই হোক না কেন, যদি এর পেছনে অর্থ উপার্জন না হয়, তাহলে সবই শূন্য। জোম্যাটোর মতো স্টার্টআপের জন্য মার্কেটিং শুধু সৃজনশীলতা নয়, বরং একটি বিনিয়োগ, যার রিটার্ন পরিষ্কারভাবে দৃশ্যমান হওয়া জরুরি। গত কয়েক বছরে জোম্যাটো তাদের মার্কেটিংয়ে প্রচুর অর্থ ব্যয় করেছে,
2022 সাল নাগাদ জোম্যাটোর বার্ষিক মার্কেটিং ব্যয় প্রায় 1000 কোটি টাকায় পৌঁছেছিল, অর্থাৎ প্রতি মাসে গড়ে 100 কোটি টাকা শুধু মার্কেটিং এ খরচ হচ্ছিল। এর মানে প্রতিদিন 3.5 কোটি টাকারও বেশি। এখন প্রশ্ন হলো, এত বড় খরচ কি মূল্যবান ছিল? রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি ছিল? সহজ কথা, এই দুর্দান্ত মার্কেটিং বাজেট ব্যবসা থেকে কত টাকা নিয়ে আসছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিছু ডেটা দেখা যাক। 2022 সালে জোম্যাটোর রাজস্ব 110% বৃদ্ধি পায় এবং রাজস্ব 4192 কোটি টাকা অতিক্রম করে। আইপিওর সময় কোম্পানি মূল্যায়নও প্রায় 66,000 কোটি টাকায় পৌঁছেছিল। তবে অন্যদিকে লাভজনকতা তখনও একটি বড় চ্যালেঞ্জ ছিল। 2022 সালে জোম্যাটো 1220 কোটি টাকার নেট লোকসান রেকর্ড করে, যা বিনিয়োগকারী এবং বাজারের জন্য একটি চিন্তার বিষয় ছিল। তবুও এখানে একটি আরো আকর্ষণীয় বিষয় লক্ষ্য করার মতো ছিল যে জোম্যাটোর মার্কেটিং ব্যয়ের প্রভাব কেবল সরাসরি বিক্রয় এবং রাজস্বের উপর নয়, বরং দীর্ঘমেয়াদী ব্র্যান্ড মূল্যের উপরেও হয়েছিল। জোম্যাটো এই বিষয়টা খুব পরিষ্কারভাবে বুঝেছিল যে টাকা খরচ করা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেই টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করা, গ্রাহকের হৃদয়ে, তাদের অভ্যাসে, তাদের আবেগে বিনিয়োগ করা। এবং এই মার্কেটিং বুদ্ধিমত্তার কৌশলগুলি জোম্যাটোকে ভারতের শীর্ষস্থানীয় স্টার্টআপগুলির লিগে দাঁড় করিয়েছে। জোম্যাটোর গল্প শোনার পর আপনি হয়তো ভেবেছেন যে এটি আমাদের জন্য কি শিক্ষা নিয়ে এসেছে। দেখুন, সাফল্যের কোনো নির্দিষ্ট সূত্র নেই, কিন্তু সফল মানুষ এবং ব্যবসার যাত্রা থেকে কিছু শক্তিশালী শিক্ষা অবশ্যই নেওয়া যেতে পারে। প্রথম শিক্ষা হলো অভিযোজন ক্ষমতা, অ্যাডাপ্টেবিলিটি। জোম্যাটো একটি খাদ্য তালিকা এবং পর্যালোচনার ওয়েবসাইট ছিল, কিন্তু যখন বাজারের চাহিদা বদলে গেল তখন তারা খাদ্য সরবরাহে পরিবর্তন করে। মনে রাখবেন, পৃথিবীতে তারাই টিকে থাকতে পারে যাদের পরিবর্তনের গ্রহণ করার ক্ষমতা এবং সামর্থ্য আছে। দ্বিতীয় শক্তিশালী শিক্ষা হলো মনোযোগ, অ্যাটেনশন। মার্কেটিং মানে শুধু টাকা খরচ করা নয়, মার্কেটিং মানে মানুষের মনোযোগ আকর্ষণ করা। জোম্যাটো মিম এবং সম্পর্কিত কন্টেন্টের সাহায্যে মানুষের মনোযোগ আকর্ষণ করে এবং একটি আবেগিক সংযোগ তৈরি করে। যদি আপনি মনোযোগের মাস্টার হতে পারেন, তাহলে সাফল্য আপনিই আপনাকে অনুসরণ করবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা, লং টার্ম থিঙ্কিং। জোম্যাটো স্বল্পমেয়াদী লাভের বদলে দীর্ঘমেয়াদী বুদ্ধি এবং ব্র্যান্ড বিল্ডিং এর উপর মনোযোগ দিয়েছে, এবং এই কারণেই আজ জোম্যাটো ভারতের শীর্ষস্থানীয় ইউনিকর্নগুলির মধ্যে একটি। এবং পরিশেষে এটি মনে রাখবেন যে উদ্ভাবন এবং পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো ব্র্যান্ডই এগিয়ে যেতে পারে না। জোম্যাটো সবসময় নতুন আইডিয়া চেষ্টা করেছে, নতুন ক্যাম্পেইন চালিয়েছে এবং ব্যর্থতাকে কখনোই ভয় পায়নি। কারণ বন্ধুরা, ব্যর্থ হওয়া খারাপ নয়, ব্যর্থ হওয়ার পর কিছু না শেখাটা খুবই খারাপ। তো এটি ছিল জোম্যাটোর গল্প, এমন একটি আইডিয়া যা শুরু হয়েছিল একটি সাধারণ চিন্তা থেকে, কিন্তু আজ ভারতের সবচেয়ে আইকনিক কোম্পানিগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। যদি এই পুরো গল্প থেকে আপনি শুধুমাত্র একটি জিনিসও নিয়ে যান, তা হওয়া উচিত যে বড় স্বপ্ন দেখা কোনো ভুল কাজ নয়, কারণ প্রতিটি বড় সাম্রাজ্য একটি স্বপ্ন থেকে শুরু হয়। এবং যদি জোম্যাটো একটি ছোট অফিস থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারে, তাহলে আমার ভাই, আপনিও কিছু বড় করার জন্য জন্মগ্রহণ করেছেন। প্রতিটি সাফল্যের গল্পে সংগ্রাম, ব্যর্থতা এবং ঝুঁকি থাকে, কিন্তু যারা সাহস দেখায়, যারা সৃজনশীলভাবে চিন্তা করে এবং যারা কখনো হাল ছাড়ে না, তাদের গল্প সবসময় মনে রাখা হয়।